ভারত পাকিস্তান উত্তেজনার মধ্যে কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা বরাবর দুদেশের সেনাদের গোলাগুলি। উপত্যকার বান্দিপোরা এলাকায় চলছে সন্ত্রাস বিরোধী অভিযান। 2 দশক পর পিডিবিএফে নিয়োগ পরীক্ষা, স্বচ্ছতা নিশ্চিতে সেনাবাহিনীর তত্ত্বাবধান। দুর্নীতি করতে না পারায় বাধার চেষ্টা শ্রমিক নেতাদের। বর্তমান ব্যবস্থাপনা কর্তৃপক্ষের নেতৃত্বে পিডিবিএফে একটা নবজাগরণ। সুবিধালোভী বলবো যারা এই নিয়োগের কার্যক্রমকে বিঘ্ন করতে চায়। আমাদের এই জনবলের ঘাটতিটা উপদেষ্টা মহোদয় খুব সঠিকভাবে উপলব্ধি করেছেন। চুম্বকের টানে বুড়িগঙ্গার তলদেশ থেকে তুলে আনছেন খুচরা পয়সা। নদীতেই পেশা ম্যাগনেট মাঝি আবুলের, সঙ্গে মিলছে নানা রকম ধাতব বস্তু। আমন্ত্রণ যমুনা নিউজে আপনাদের সঙ্গে আছি আমি ইশরাত জাহান। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। কাশ্মীর সীমান্তে ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে গুলি বিনিময় হয়েছে। পেহেলগামে সন্ত্রাসী হামলার জেরে দুই দেশের মধ্যে ব্যাপক কূটনৈতিক উত্তেজনার মধ্যেই হয় গোলাগুলির এই ঘটনা। শুক্রবার ভারতের সেনাবাহিনীর বরাতে দেশটির বিভিন্ন সংবাদ মাধ্যম জানিয়েছে, কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখার একাধিক স্থানে পাকিস্তান থেকে প্রথমে গুলি ছোড়া হয়, পরে তার জবাব দেয় ভারতের সেনাবাহিনী। পাল্টাপাল্টি এই হামলায় এখনো হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি। এছাড়া গোলাগুলির বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি ভারত ও পাকিস্তান সরকার। ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরে অভিযান চালাচ্ছে দেশটির সেনাবাহিনী। শুক্রবার সকালে বান্দিপোরা এলাকায় সন্ত্রাসী বিরোধী অভিযান শুরু করে নিরাপত্তা বাহিনীর সদস্যরা। এ সময় সন্ত্রাসীদের সাথে ব্যাপক গোলাগুলি হয়েছে সেনাদের। এলাকাটি ঘিরে রাখা হয়েছে, তবে এখনও হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি। পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলার পর থেকে কাশ্মীরে ব্যাপক অভিযান চলছে। সন্ত্রাসীরাও সেনাবাহিনীকে লক্ষ্য করে পাল্টা হামলা চালাচ্ছে। বৃহস্পতিবার অঞ্চলটির উধামপুর এলাকায় সেনাবাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে ব্যাপক গোলাগুলি হয়, এতে প্রাণ যায় এক সেনা সদস্যের। কাশ্মীরে সন্ত্রাসী হামলাকে ঘিরে তৈরি হয়েছে নানা প্রশ্ন। অঞ্চলটিতে বিপুল সেনা উপস্থিতি থাকা সত্ত্বেও জনপ্রিয় পর্যটন এলাকা পেহেলগামে কেন নিরাপত্তার এত ঘাটতি তা নিয়ে প্রশ্ন তুলছেন ভারতীয়রাই। কিভাবে নির্বিঘ্নে পালিয়ে গেল সন্ত্রাসীরা, ধোঁয়াশা রয়েছে সেটি নিয়েও। এ ঘটনায় ভারতের গোয়েন্দা ব্যর্থতাকে দায়ী করা হচ্ছে। এর আগেও গুরুত্বপূর্ণ মার্কিন কর্মকর্তারা ভারত সফরে থাকার সময় অঞ্চলটিতে জঙ্গি হামলা হওয়ার আলোচনায় ষড়যন্ত্র তত্ত্ব। মালিকানা নিয়ে পাকিস্তানের সাথে দ্বন্দ্বের জেরে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে কয়েক দশক ধরেই রয়েছে ব্যাপক সেনা উপস্থিতি। নয়াদিল্লি প্রকৃত সংখ্যা প্রকাশ না করলেও ধারণা করা হয় কাশ্মীরে এখন সামরিক, আধা সামরিক সহ নিরাপত্তা বাহিনীর প্রায় 3.5 লাখ সদস্যের উপস্থিতি রয়েছে। বিশ্বের সবচেয়ে বেশি সেনা মোতায়েন অঞ্চলের একটি এই কাশ্মীর। অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যের কারণে ব্যাপক জনপ্রিয় কাশ্মীরের পেহেলগামে প্রতিদিনই থাকে পর্যটকদের ভিড়। বিভিন্ন গণমাধ্যমের তথ্য, হামলার সময়ও এলাকাটিতে ছিল প্রায় 2000 দর্শনার্থী। অথচ এমন গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্রটিতে নেই পর্যাপ্ত নিরাপত্তা। অভিযোগ, হামলার সময় আশপাশে সেনা তো দূরের কথা, ছিল না একজন পুলিশ সদস্য। বলা হচ্ছে প্রত্যেক পর্যটকের জাত ধর্ম নিশ্চিত হওয়ার পর কিলিং মিশন চালিয়েছে হামলাকারীরা। পরে কোনো বাধা ছাড়াই নির্বিঘ্নে এলাকা ছাড়ে তারা। এমন পরিস্থিতিতে এ ঘটনায় ভারত সরকারের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং আলোচিত রাজনীতিক আসাদুদ্দিন ওয়াইসি ও নিরাপত্তা বাহিনীর অবস্থান নিয়ে প্রশ্ন তুলেছেন। এতক্ষণ সময় লেগেছে, বেঁচে 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 পড়েছে, যেগুলো আমরা শুনতে পাচ্ছি, দেখতে পাচ্ছি। তো ওখানে তো অনেক আর্মি ছিল, এমনিতেও তো বর্ডার এরিয়া, সেন্সিটিভ এরিয়া। যাই হোক, সেসব বাছাবাছি নিয়ে কথা আমি এখন বলবো। আমরা যেটা চাই যে সত্যি ঘটনা যারা ঘটিয়েছে তাদের বিরুদ্ধে স্ট্রং অ্যাকশন, স্ট্রিক্ট অ্যাকশন নেওয়া। পেহেলগাম এমন একটি জায়গা যেখানে সবসময়ই প্রচুর পর্যটক থাকে। সেখানে একজনও পুলিশ ছিল না। কুইক রিয়াকশন টিমের ঘটনাস্থলে পৌঁছাতে লাগলো 1 ঘন্টা। তারা ধর্ম নিশ্চিত হয়ে তারপর হত্যা করেছে। হামলাকারীরা পাকিস্তান থেকে এসেছে। যদি তাই হয়, তারা কিভাবে সীমান্ত পার হলো? এর জন্য কে দায়ী?
কাশ্মীরের এই হামলাকে বিজেপি সরকারের সবচেয়ে বড় ব্যর্থতা আখ্যা দিয়ে সমালোচনায় মেতেছেন নেটিজেনরা। আলোচনা হচ্ছে নানা ষড়যন্ত্র তত্ত্ব নিয়েও। কেউ কেউ আঙুল তুলছেন ভারত সরকারের দিকেই, আবার অনেকেই দেশটির গোয়েন্দা ব্যর্থতাকেও দায়ী করছেন। এদিকে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের ভারত সফরকালে আগেও এমন হামলার ঘটনা ঘটেছে কাশ্মীরে। 2000 সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিন্টনের ভারত সফরের ঠিক একদিন আগে অনন্তনাগ জেলায় হত্যা করা হয়েছিল 36 শিখকে। এর 2 বছর পর যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী যখন নয়াদিল্লিতে, তখন কালুচকে জঙ্গি হামলায় প্রাণ যায় কমপক্ষে 23 জনের। আর এবার হামলার সময়ও ভারতে ছিলেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স। কেন মার্কিন প্রতিনিধিদের সফরের সময় অস্থিতিশীল হয়ে ওঠে কাশ্মীর, তা নিয়েও প্রশ্ন তুলছেন নেটিজেনরা। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। কাশ্মীরে হামলার জেরে ভারত পাকিস্তানের কূটনৈতিক সম্পর্ক তলানিতে ঠেকেছে। পাল্টাপাল্টি পদক্ষেপে বন্ধ হয়ে গেছে দুই দেশের সীমান্ত পারাপার। এতে ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ। সীমান্তের একপাশে 3 সন্তান, অপরদিকে বাকিরা। ইন্দির বিবির সংসার ভারতে, কিন্তু পরিবার থাকে পাকিস্তানে। অসুস্থ বাবাকে দেখতে পাকিস্তান গিয়ে এখন নিজ দেশেই ফিরতে পারছেন না এই নারী। ভিসা সংক্রান্ত কাগজপত্রের জটিলতায় আটকা পড়েছেন সীমান্তে। পাকিস্তানে আমার অসুস্থ বাবাকে দেখতে এসেছিলাম। এখন সীমান্তরক্ষীরা আমাকে ঢুকতে দিচ্ছে না। আমার 6 সন্তানের 3 জন ভারতে রয়েছে। প্রায় একই ধরনের ঘটনার শিকার পাকিস্তানের নাগরিক অক্ষয় কুমার। আত্মীয়ের বিয়ে উপলক্ষে ভারতে যেতে চায় সে। 1 মাস আগে ভিসা হাতে পেলেও এখন যাওয়ার উপায় বন্ধ তার। আমাকে বলা হয় পাকিস্তানিদের ভারতে প্রবেশের অনুমতি নেই, তাই বাধ্য হয়ে আবার গ্রামে ফিরে যাচ্ছি। জম্মু কাশ্মীরে সন্ত্রাসী হামলার পর ভারত পাকিস্তানের সম্পর্ক ঠেকেছে তলানিতে। 2 দেশই স্থগিত করেছে সীমান্ত পারাপার, ফলে বিপাকে পড়েছে সাধারণ মানুষ। সীমান্তবর্তী এসব এলাকায় একই ভাষা সংস্কৃতির মানুষের বসবাস, তাই পরিবার ও সামাজিক সম্পর্ক গড়ে ওঠে কাঁটাতারকে উপেক্ষা করেই। প্রাণপ্রতিম কুণ্ডু, যমুনা নিউজ। ভারত জুড়ে আলোচনায় কাশ্মীরের মুসলিম যুবক সৈয়দ আদিল হোসেন শাহ। কাশ্মীরের সন্ত্রাসী হামলায় পর্যটকদের বাঁচাতে গিয়ে গুলিতে প্রাণ হারিয়েছেন তিনি। তার এই সাহসিকতায় নেটিজেনদের কাছে শহীদ বীরের মর্যাদা পাচ্ছেন তিনি। শুধু তিনিই নন, ভয়াবহ ওই পরিস্থিতিতে অসীম সাহসিকতার পরিচয় দিয়ে পর্যটকদের পাশে দাঁড়িয়েছিলেন স্থানীয় আরও অনেক বাসিন্দা। পেহেলগামে সেদিন রৌদ্রোজ্জ্বল দিনটা শুরু হয়েছিল পর্যটকদের বরণের মাধ্যমে। ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের বৈশারণে ভ্রমণকারীদের ঘোড়ায় চড়িয়ে তৃণভূমির দিকে নিয়ে যাচ্ছিলেন স্থানীয় গাইড সৈয়দ আদিল হোসেন শাহ। কিন্তু মুহূর্তেই বদলে যায় পরিস্থিতি। বনভূমি থেকে হঠাৎ বের হয়ে এলোপাতাড়ি গুলি চালাতে থাকে একদল বন্দুকধারী। এই অবস্থায় ভয়ে আতঙ্কে যেখানে জীবন বাঁচাতে মরিয়া সবাই, সেখানে অসীম সাহসিকতার পরিচয় দিলেন আদিল। প্রতিরোধ গড়ে তুললেন পর্যটকদের বাঁচাতে। খালি হাতেই ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন এক বন্দুকধারীর হাতে থাকা রাইফেল, কিন্তু এলোপাতাড়ি ছোড়া বুলেট ক্ষমা করেনি আদিলকে। আমাদের পরিবারের একমাত্র রোজগারের মানুষ ছিল আমার ছেলে। হায় আল্লাহ, কি করলে এটা? প্রতিদিন ঘোড়া চড়িয়ে 200-300 টাকায় আয় হতো আমার ছেলের। শুনেছি গতকাল ঘোড়া নিয়ে পাহাড়ের উপর উঠে সন্ত্রাসীদের সামনে গিয়ে গুলি করতে নিষেধ করেছিল সে। তখনই সন্ত্রাসীদের 2-3টা গুলিতে শেষ হয়ে যায় আমার ছেলে। আদিলের এই আত্মদান শ্রদ্ধাভরে স্মরণ করছে কাশ্মীর সহ গোটা ভারতবাসী। জানা যায় শত শত মানুষের সাথে সামিল হন কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ। 2 পয়সা উপার্জনের জন্য বাড়ি থেকে বের হয়েছিলেন গরিব হতভাগা আদিল। বাড়ি ফিরে এলেন লাশ হয়ে, কিন্তু সাধারণ কোনো মৃত্যু হয়নি তার। বীরের মতো সন্ত্রাসীদের কাছ থেকে বন্দুক ছিনিয়ে নিতে গিয়ে মারা যান তিনি। শহীদ আদিলের পরিবারকে সব রকম সহায়তা দিব আমরা। হামলার পর অসহায় পর্যটকদের বাঁচাতে এগিয়ে যায় অনেক স্থানীয় মুসলমানও। প্রথম ডেড বডি আমি উঠিয়েছিলাম। মৃত ব্যক্তিটির স্ত্রীকে কোনো রকম মিথ্যা বলে নিয়ে এসে হাসপাতালে ভর্তি করেছি। এরকম আরো 5-6 জনকে উদ্ধার করতে পেরেছি। যারা হাঁটতে পারছিলেন না তাদের আমরা ঘোড়ায় করে কাঁধে চড়িয়ে উদ্ধার করেছি, পানি খাইয়েছি। তারা আমাদের মেহমান, আমরা তাদের চোখের সামনে মরতে দেখতে পারি না। ভয়াবহ এই হামলায় জড়িতদের কঠোর বিচারের দাবি জানিয়েছে কাশ্মীরের স্থানীয় বাসিন্দারা। সাবরিনা নুসরাত,
যমুনা নিউজ। কিছু কর্মচারী ইউনিয়ন নেতার বাধার পরও আগামীকাল শনিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশন PDBF এর ইতিহাসের সবচেয়ে বড় নিয়োগ পরীক্ষা। এর মাধ্যমে নিয়োগ পাবেন 1665 জন। নিয়োগের স্বচ্ছতার জন্য সেনাবাহিনী পরিচালিত প্রতিষ্ঠান MISTর তত্ত্বাবধানে হচ্ছে এই পরীক্ষা। এতে আগের মতো নিয়োগ দুর্নীতির সুযোগ না থাকায় কিছু কর্মচারী নেতা শুরু থেকেই বাধা দিচ্ছে বলে অভিযোগ PDBF কর্তৃপক্ষের। রেদওয়ান আহমেদের রিপোর্টে বিস্তারিত। গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করা, দরিদ্র অসহায় জনগোষ্ঠীর প্রশিক্ষণ ও কর্মসংস্থানের লক্ষ্যে গঠন করা হয় পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশন PDBF। কিন্তু অনিয়ম, দুর্নীতি ও জনবল ঘাটতির কারণে এখনও লক্ষ্য অর্জন করতে পারেনি প্রতিষ্ঠানটি। নিয়োগও বন্ধ প্রায় 20 বছর। রাজনৈতিকভাবে সুপারিশপ্রাপ্ত চুক্তিভিত্তিক অস্থায়ী কর্মচারীদের মাধ্যমে চলছিল প্রতিষ্ঠানটির কার্যক্রম। এদের অনেকের নিয়োগ নিয়ে ঘুষ, দুর্নীতির অভিযোগও রয়েছে। গণ অভ্যুত্থানের পর 1665 জন জনবল নিয়োগের উদ্যোগ নেয় PDBF এর নতুন প্রশাসন। 26 এপ্রিল শনিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রতিষ্ঠানটির ইতিহাসের সবচেয়ে বড় নিয়োগ পরীক্ষা। স্বচ্ছতা নিশ্চিতে সেনাবাহিনী পরিচালিত MISTর তত্ত্বাবধানে হচ্ছে পরীক্ষাসহ নিয়োগের সকল কার্যক্রম। আমাদের এই জনবলের ঘাটতিটা উপদেষ্টা মহোদয় খুব সঠিকভাবে উপলব্ধি করেছেন এবং তার আনুকূল্য নিয়েই, তার সুপরামর্শ নিয়েই কিন্তু আমরা আমাদের এই নিয়োগ কার্যক্রম সম্পন্ন করছি। কিন্তু এতেই বাধে বিপত্তি। নিবন্ধনহীন অনির্বাচিত PDF কর্মচারী ইউনিয়নের ব্যানারে নিয়োগের বিরুদ্ধে আন্দোলনে নামেন কয়েকজন নেতা। সামনে আনা হয় অস্থায়ী কর্মচারীদের স্থায়ীকরণ ও কর্মকর্তা কর্মচারীদের পদোন্নতি ইস্যু। তবে অভিযোগ আছে এর পেছনের বড় কারণ আগের মতো নিয়োগ দুর্নীতির সুযোগ হারানো। আরএলের এই উদ্দেশ্য কথা প্রসঙ্গে বলে ফেলেছেন 2002 সালে চাকরিচ্যুত কর্মচারী ইউনিয়নের 2 নেতা। এসব কাজেও অস্বচ্ছতার কিছু ছাপ পাওয়া যায় বিভিন্ন সময়ে। আমাদের যে প্রজন্ম, আমাদের যে ভাই বোন আত্মীয় স্বজন আছে, এরই আমাদের কম বেশি একটা সংখ্যা দিয়ে উনি এটার একটা ব্যবস্থা করে আপগ্রেড না হলে সেই জায়গায় থেকে যাইতেছে না, উনি নতুন লোক নিলি তো আর লাগতেছে না, ফলে প্রমোশন আবারও বন্ধ হয়ে যায়। কয়েকজন শ্রমিক নেতা ছাড়া PDBF কর্মকর্তা কর্মচারীরা মনে করেন MISTর মাধ্যমে নিয়োগ পরীক্ষা স্বচ্ছ হবে। আগের চেয়ে দুর্নীতি কমার পাশাপাশি অন্তত আরও 135টি উপজেলায় বাড়বে প্রতিষ্ঠানটির কাজের পরিধি। বর্তমান ব্যবস্থাপনা কর্তৃপক্ষের নেতৃত্বে PDBF একটা নবজাগরণ, গুড গভর্নেন্স, ট্রান্সপারেন্সি, অ্যাকাউন্টেবিলিটি প্রতিষ্ঠা হচ্ছে এবং PDBF ইনশাল্লাহ অচিরে আরও এগিয়ে যাবে। আমি দুষ্কৃতিকারী বলবো, সুবিধালোভী বলবো, যারা এই নিয়োগের কার্যক্রমকে বিঘ্ন করতে চায়, বাধা প্রদান করতে চায় এবং তারা অপচেষ্টায় লিপ্তও রয়েছে। আন্দোলনকারীদের দাবি প্রসঙ্গে PDBF এর ব্যবস্থাপনা পরিচালক বলেন, অস্থায়ী নিয়োগ কোনো সমাধান নয়, ধাপে ধাপে বঞ্চিতদেরও পদোন্নতি দেয়া হবে বলে জানান তিনি। জনবল নিয়োগের পাশাপাশি যদি সকলকে পদোন্নতি দেওয়ার যে বিষয়টি আছে গুরুত্বপূর্ণ, এবং একই সঙ্গে অস্থায়ী সহকর্মীদেরকে যদি আমরা স্থায়ীকরণের একটা সুস্থ সুন্দর সমাধান করতে পারি, তাহলে আমার মনে হয় প্রতিষ্ঠানটি তার সক্ষমতা ফিরে পাবে এবং সৌন্দর্য ফিরে পাবে। PDBF এর উন্নয়নে সংস্কার কার্যক্রমকে এগিয়ে নিতে ষড়যন্ত্রকারীদের প্রতিহত করার আহ্বান PDBF কর্মীদের। রেদওয়ান আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। বিশেষ পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান চালিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। সকালে ধানমন্ডির রবীন্দ্র সরোবরে এই আয়োজন করা হয়। নিজ আঙিনা পরিষ্কার রাখি, পরিচ্ছন্ন নগর গড়ি প্রতিপাদ্যে এই আয়োজনে মশার ওষুধ ছিটানো ও পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়। কর্মসূচিতে যোগ দেন স্থানীয় সরকার সচিবও। তিনি বলেন, জনস্বাস্থ্যের কথা বিবেচনায় নিয়ে মশার ওষুধ ছিটানো হয়েছে। ডেঙ্গু আক্রান্তদের চিকিৎসায় এবছর স্বাস্থ্য বিভাগের সাথে সমন্বিতভাবে কাজ করা হবে। এ সময় স্থানীয় সরকার উপদেষ্টার APS এর দুর্নীতির অভিযোগের বিষয়ে জানতে চাওয়া হলে এ বিষয়ে কোনো তথ্য জানা নেই বলে জানান সচিব। কর্মসূচি সম্পর্কে DSCCর প্রশাসক বলেন, ডেঙ্গু মশার বিস্তার রোধে এবছর আগে ভাগে ওষুধ ছিটানো ও পরিবেশ পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। নগরবাসী সহযোগিতা করলে ডেঙ্গু রোধ সম্ভব। আমাদের যিনি কর্মরত ছিলেন তিনি স্বেচ্ছায় তার পদ থেকে চলে গিয়েছেন এবং সেটা মন্ত্রণালয় থেকে সেই চিঠি ইস্যু করা হয়েছে।
এটা তো আপনারা সকলেই দেখেছেন। অবৈধ সম্পদের অভিযোগ এসেছে, এগুলো আমরা জানি না, এগুলো আমাদের জানার এখতিয়ার মধ্যে নেই। নাকি মন্ত্রণালয়ের পক্ষ থেকে তদন্ত করার উদ্যোগ নেবেন? আজকের কাজ নিয়ে প্রশ্ন করেন। কোনো উদ্যোগ আমাদের মন্ত্রণালয়ে নেই। আজকের আমরা এই বিশেষ অভিযান শুরু করেছি, এটা চলমান থাকবে সব অঞ্চলে। একই সাথে আমাদের যে নিয়মিত কার্যক্রম, প্রতিদিন আমাদের 3 বেলা ঔষধ ছিটানো, সেই কার্যক্রমও নিয়মিতভাবে চলতে থাকবে। কেউ ডাকেন চুম্বক আবুল, কেউ বা ম্যাগনেট মাঝি। ব্যতিক্রমী কাজের জন্যই এমন পরিচিতি বুড়িগঙ্গার আবুল হোসেনের। চুম্বকের মাধ্যমে নদীর তলদেশ থেকে পয়সা টুকিয়েই মাসে একটি বড় উপার্জন হয় তার। বলেন, বুড়িগঙ্গা কখনোই খালি হাতে ফেরায় না কাউকে। ব্যতিক্রমী এই মাঝির চুম্বক যাত্রার আরও গল্প শোনাচ্ছেন ভাস্কর ভাদুরী, ছবি তুলেছেন রাকিবুল ইসলাম রাকিব। বুড়িগঙ্গার বাবুবাজার ঘাটে শত শত খেয়া নৌকার মাঝির ভিড়ে আছেন একজন ম্যাগনেট মাঝি আবুল হোসেন। যাত্রী পারাপারে নৌকার সিরিয়াল একটু বেশি হলেই মাঝ নদীতে বেরিয়ে পড়েন তিনি। সঙ্গী হয় 100 ফিটের লম্বা রশি আর 2 থেকে 2.5 কেজি ওজনের 3টি চুম্বক। নদীর তলদেশে পড়ে থাকা কয়েন কিংবা পয়সা কুড়াতে প্রতিবার চুম্বক ফেলার পর নৌকা নিয়ে প্রায় 1 কিলোমিটার পথ পাড়ি দেন ম্যাগনেট মাঝি। প্রথমবার চুম্বকের টানে উঠে আসে মাত্র 60 টাকা। এতে কিছুটা হতাশ ম্যাগনেট মাঝি। মন খারাপ নিয়ে তাই এবার বড় চুম্বক ফেললেন তিনি। প্রায় 20 মিনিট পর উঠে আসে 30 টাকার কয়েন। হাসি ফুটে আবুল মাঝির মুখে। এই বুদ্ধিটা ওই দেখতে গিয়ে মাথায় আইছে আর কি। পয়সা তখন দেখি ফালাইতে আছে, তো এই পয়সা কী করে উড়ান যায়? পয়সা যখন চোখে দেখা যখন পয়সা ফালাইতে আছে, এটি তো উড়ান দরকার। এই এরপরে গেলাম ইয়াতে আপনার দোলাইফার গিয়া এরপরে এইটা কিনে আনলাম আর কি। আবুল হোসেন জানান, সন্তানের জন্য অনেক বাবা মাই মানতের অংশ হিসেবে বুড়িগঙ্গায় পয়সা ফেলেন। সেই পয়সাকেই উপার্জনের অংশ বানিয়েছেন তিনি। প্রথম দিন আনছি ও গোলটা আনছি, গোলটা আনিয়ে টানতে আসি টানের লগে 40 টাকা 50 টাকা 30 টাকা এরকম মরছি। উড়াইতে আপনার 5000 টাকা হইল। প্রায় 20-25 দিনে 5000 টাকা হয়েছে। তো 5000 টাকা গাড়ি দিয়ে লাইছে দিয়া এরপরে নোট লইলাম আর কি। পুরো বুড়িগঙ্গায় নয়, মূলত ঘাট এলাকাতেই পয়সার সন্ধান বেশি পাওয়া যায় বলে জানায় আবুল হোসেন। সঙ্গে থাকে নানা ধাতব বস্তু। এই জায়গাটায় বেশিরভাগ তাবিজ, তারপরে তালা, এইগুলি ওঠে বেশিরভাগ। এই তালা মানুষের বান মারে, মানুষের নষ্ট করে ফালায়। বড় বড় তালা একলগে 3টা-4টা করে একসাথে জোড়া দিয়ে হালায়। নদীর তলদেশ থেকে কয়েন তুলে আনতে ইতিমধ্যেই 10,000 টাকার চুম্বক ও রশি কিনেছেন আবুল মাঝি। গত 1 বছরে মোট বিনিয়োগের দ্বিগুণেরও বেশি টাকা উঠে এসেছে বলে জানান বুড়িগঙ্গার এই ম্যাগনেট মাঝি। ভাস্কর ভাদুরী, যমুনা নিউজ, ঢাকা।